দেখুন, সোজা কথাটা হলো যে কেন্দ্রীয় বাহিনী বা কোনো বাহিনী দিয়েই কাজের কাজ কিছু হয় না। কারণ প্রশ্নটা কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারে। বহু ক্ষেত্রে এই অভিযোগ ওঠে যে কেন্দ্রীয় বাহিনীকে সম্পূর্ণ বিভ্রান্ত করে ভুল জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। সব কেন্দ্রীয় বাহিনীর ডিজিরা একসঙ্গে আসবেন এ রাজ্যে, একসঙ্গে এসে হয়তো ঐক্যের বার্তা দেওয়া যায়, কিন্তু ভোটের দিন তাতে কাজের কাজ কিছু হবে কি? যদি হতো তাহলে গত শনিবার গিরিশ পার্কের ওই ঘটনা এতক্ষণ ধরে চলতেই পারতো না। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী থেকে কোনো লাভ হয় না, কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাতে হয়। আমার পরের বক্তা শতরূপ ঘোষ মানবে। কৃষ্ণানুদা লাস্টে যে কথাটা বললেন তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একদম ভোট ডিক্লেয়ার হওয়ার খানিকক্ষণ আগে যে অফিসারদেরকে এনেছিলেন, কৃষ্ণানুদা বললো এটা রাজনৈতিক চাল যাতে কিনা বিরোধীরা পর্যুদস্ত। অর্থাৎ বোঝা গেল যে এই অফিসারগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সহকর্মী, রাজনৈতিক এজেন্ট, তাদেরকে রাজনৈতিক কাজ করতে আনা হয়েছে, পুলিশের কাজ করতে তাদের পোস্টিং হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অফিসারদের কথা বললেন যারা কিনা ড্রাগস পাচার করে, মাদক পাচার করে, যারা তোলাবাজি করে, যারা দাঙ্গা লাগায়, এরা একদিন পর্যন্ত শিয়ালদা স্টেশনে হারমোনিয়াম বাজিয়ে গান শোনাতেন না তো, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশনেই অন্যান্য পাশে দায়িত্বে ছিলেন। অর্থাৎ ভোটটা ঘোষণা হওয়ার আধ ঘন্টা আগে পর্যন্ত মমতা ব্যানার্জি আপনি একবারও বলেছেন যে আপনার ফোর্সের মধ্যে বা আপনার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এতজন পুলিশ এবং এতজন আইএএস আছে যারা কিনা ড্রাগস ব্যবসা করে, যারা কিনা হচ্ছে দাঙ্গা লাগায়, যারা কিনা তোলাবাজি করে? কেন বলেননি? তারা তো কোনো না কোনো একটা সরকারি দায়িত্বই পালন করছিল। ড্রাগস ব্যবসায়ীদেরকে দিয়ে সরকারি কাজ করাচ্ছিলেন একদিন ধরে, তারা কি ড্রাগস বিক্রির টাকাটা আপনার ভাইপোকে পাঠাতো? সেই কারণে একদিন তাদেরকে নিয়ে কিছু বলার প্রয়োজন মনে করেননি। এখন তাদেরকে অন্য পোস্টিং দেওয়া হয়েছে বলে এখন আপনি আমাদের সামনে এই মহাসত্যিটা আনছেন যে এই লোকগুলো আসলে ড্রাগস ব্যবসায়ী। 3 নম্বর কথা হচ্ছে, দেখুন উনি এখন কিছু একটা হলে, গত 7-8 বছর ধরে ওদের একটা ন্যাকামি হয়েছে, কিছু একটা হলেই হচ্ছে বাঙালি। আচ্ছা, আমাদের পশ্চিমবাংলা সরকারের হচ্ছে ইলেকশন কমিশনার ছিলেন সুশান্ত রঞ্জন উপাধ্যায়, নিপাট বাঙালি ভদ্রলোক। জিজ্ঞেস করলে 3-4 লাইন রবীন্দ্রনাথের কবিতাও বলে দিতে পারতেন। ওনাকে বাধ্য করা হলো নিজের পোস্টটা ছাড়তে। উনি নিজের কাজটাকে, নিজের যে মিউনিসিপ্যালিটি ভোট বা কর্পোরেশন ভোটটাকে করানোর ওনার দায়িত্বটাকে উনি সুচারুভাবে পালন করতে চেয়েছিলেন বলে রাজ্যের 3 জন মন্ত্রী তাকে ঘেরাও করে রেখে তাকে দিয়ে তাকে রেজিগনেশন লেটারে সই করিয়ে বেরিয়েছিল ওখান থেকে 2015 সালে, মনে থাকবে। আর সুশান্ত রঞ্জন উপাধ্যায়ের বদলে পরবর্তীকালে আপনি আনলেন কাকে? কেউ এই দুর্নাম দিতে পারবে না যে তিনি বাঙালি, রাজীবা সিনহা নামক একজন অবাঙালিকে, যিনি আপনার ভাইপোর সাথে বসে এমনি কি খেতে ফেতো, সে আপনার ভাইয়ের সাথে বসে কি খেতে ফেতো সে অন্য কথা, কিন্তু যিনি কিনা এই গত পঞ্চায়েত ভোটের পরে হাইকোর্টে গিয়ে কান ধরে বলে এসেছিলেন যে আপনারা নির্দেশ দেওয়া সত্ত্বেও আমি হাইকোর্টের দেওয়া নির্দেশকে পালন করিনি, দয়া করে আমায় কোনো শাস্তি দেবেন না, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। সুশান্ত রঞ্জন উপাধ্যায়ের মতো একজন বাঙালি অফিসারকে সরিয়ে পরবর্তীকালে রাজীব সিনহার মতো অবাঙালি অফিসারকে এনে এই কেলোকৃতিটা করেছেন তো ভোটে। এখন পান থেকে চুন খসলে খালি আর কোনো কথা না পেলে খালি এ বাঙালিও। আরে আপনি আজ থেকে 2 সপ্তাহ আগে বিহারি পুলিশ আর তেলেগু উকিলকে এখান থেকে রাজ্যসভায় পাঠিয়েছেন। আপনার বাঙালি কম পড়েছিল পশ্চিমবাংলায়? আপনি বিহারি পুলিশকে, তেলেগু উকিলকে রাজ্যসভায় পাঠাবেন আর তারপরে পান থেকে চুন খসলে বাঙালি বাঙালি বাঙালি, হ্যাঁ, যেন আপনি কোথাকার রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন, আপনার কাঁধে বাঙালির সম্মানের দায়িত্ব হয়েছে। সুতরাং আমি বলছি সুমনদা, একটা রাজনৈতিক একটা যে লড়াই আমাদের পশ্চিমবাংলায় হচ্ছে, পুলিশরা যে বা আমাদের আইএএস অফিসার যারা বাংলায় ডিপ্লয়েড বা ইভেন WBCS অফিসারদের একটা বড় অংশ তারা যে রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট, এই নিয়ে একটা 5 বছরের বাচ্চার মনেও কোনো সন্দেহ নেই। বিশ্বনাথ স্যার যে কথাগুলো বলেছেন ওনার কথাগুলো ভুল নয়। উনি যখন বলছেন যে আইএএস অফিসারদেরকে কি আইপিএসদের কোনো সুযোগ সুবিধা কমিয়ে দেওয়ার ক্ষমতা রাজ্য সরকারের নেই, কথাগুলো সত্যি। কিন্তু আমরা বাস্তবে রাজনীতি করতে গিয়ে আমরা জানি যে আইএএস আইপিএস বলে খালি নয়, এমনকি থানার কনস্টেবল থেকে শুরু করে আইসি পর্যন্ত কোন সুবিধা কমিয়ে দেওয়ার ক্ষমতা আছে আমরা জানি না, কিন্তু অনেক বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত তাদেরকে দিয়ে এসেছেন। আমি একটা কথা বলছি, না ডিমোশন হয় না, কিন্তু প্রমোশন তো সব সময় রাজ্য সরকারের হাতে থাকে। আমি পোস্টিং তো রাজ্য সরকারের হাতে। প্রমোশনের কথা বলছি না সুমনদা, 10 টাকা যদি আমার মাইনে হয় 100 টাকা ঘুষের ইনকাম, আমি পাতি বাংলা কথাই বলছি। ওই 100 টাকা করে কমে খেতে পারবো কিনা, তৃণমূল কংগ্রেস এমন একটা স্ট্রাকচার বানিয়েছে গত 15 বছরে আমাদের রাজ্যে, যেখানে টাকা খালি পার্থ চ্যাটার্জির মতো। আচ্ছা, পার্থ চ্যাটার্জির বাড়িতে যে পুলিশ অফিসাররা গাড়িতে করে টাকা পৌঁছে দিয়ে আসতো গ্রিন করিডোর করে, তাদের বাড়িতে টাকা যায়নি, সব টাকা পার্থ চ্যাটার্জি একার বাড়িতে গেছে। আমি একটা কথা বলছি সুমনদা, আমাদের রাজনীতি করতে গিয়ে আমাদের বাস্তব অভিজ্ঞতা, গোটা পশ্চিমবাংলায় না ব্লকে ব্লকে এরকম আইসি আছে থানার, যারা ওই এলাকা থেকে যে টাকাগুলোকে তোলে, কোথায় পুকুর ভরাট হচ্ছে, কোথায় ড্রাগস পাচার হচ্ছে, কোথায় গরু পাচার হচ্ছে, কোথায় বেআইনি বালি পাচার হচ্ছে, যে টাকাগুলো তোলে ওইখানকারই স্থানীয় তৃণমূল নেতার সঙ্গে তাদের জয়েন্ট ব্যবসা চলছে। কোথাও বিয়ার বার চলছে হাইওয়ের ধারে, কোথাও পেট্রোল পাম্পের ব্যবসা, কোথাও একটা রেস্টুরেন্টের ব্যবসা চলছে, আবার কোথাও প্রমোটিংয়ের ব্যবসা। তুমি যাও না হাওড়াতে, তুমি কতগুলো দেখাবো তোমাকে হাওড়াতে, হুগলিতে থানার আইসি যাদের টাকা খাচ্ছে তৃণমূলের নেতাদের বেআইনি প্রমোটিংয়ের ব্যবসাতে, কটা দেখাবো? সুতরাং আমি বলছি যে এই যে তৃণমূল কংগ্রেস যে সিস্টেমটা আমাদের রাজ্যে করে রেখেছে, সবাই যে খুব ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোলামি করছে এমন নয়। এখানে ভয়ের কারণ, ভয়টা যদি 5% ফ্যাক্টর হয়ে থাকে, বাকি 95% ফ্যাক্টর হচ্ছে ওদের হচ্ছে এক্সট্রা
মানে ইনকাম, ওদের মানে সরকারি মাইনের বাইরের ইনকাম। এবং আমি কথাটাকে একদম শেষ করে ফেলছি, জাস্ট আমি দুটো কথা বলে। কিন্তু দেখুন, এটাও ঘটনা সুমনদা, যে কথাটা তুমিও শুরুতে আমায় প্রশ্ন করার সময় বললে, আমি আমাদের মনে আছে যে একাধিকবার 2014 সাল থেকেও যদি আমরা ধরি, লোকসভা ভোট থেকে একাধিকবার ইলেকশন কমিশন প্রত্যাশা জাগিয়ে কিন্তু একেবারে পর্বতের মুশিক প্রসব হয়েছে। তোমার মনে থাকবে 2014 সালে একজন ইলেকশন কমিশনার এলেন, তিনি নাকি যে বিরাট দাবাং লোক, তার ভয়ে সবাই কাঁপছে। কি হলো, ভোটের দিন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গোল পার্কে গেস্ট হাউসে সারাদিন বসে সারাদিন হলো। বেরোলেনই না। এবং না, তার মানে একটা ফেজে ভোটের দিন লোকসভা তোমার মনে থাকবে, ওনাকে খুঁজে পাওয়া গেল না, উনি কোথায় কেউ জানে না। পরে শোনা গেল উনি নাকি কিছু সুটকেস নিয়ে ট্রেনে করে বিহার গেছিলেন, নিজের বাড়িতে গেছিলেন, পরে শোনা গেল বিহারে গেছিলেন ট্রেনে করে। কেন যে প্লেনে করে, মানে আমরা অনেকে বলে যে প্লেনে গেলে এয়ারপোর্টে ব্যাগ স্ক্যান হয়, ট্রেনে করে গেলে ব্যাগ স্ক্যান হওয়ার ব্যাপার থাকে না, ব্যাগে কিছু ছিল কিনা আমরা জানি না, যাই হোক, কিন্তু খুঁজে পাওয়া গেল না। সো অন অ্যান্ড সো ফোর্থ। আমি আমার অভিজ্ঞতা বলছি, নির্বাচনে প্রার্থী হতে গিয়েও, এবং যখন 2019-এ নন্দিনী মুখার্জি আমাদের প্রার্থী ছিলেন লোকসভায়, আমি ওনার ইলেকশন এজেন্ট ছিলাম, মানে ভোটের 48 ঘন্টা আগে পর্যন্ত পুলিশ অবজারভার, মাইক্রো অবজারভারদের সাথে একাধিক মিটিং, অনেক কথা। ভোটের সময় যখন গন্ডগোল হচ্ছে, ফোন বন্ধ হয়ে আছে, সারাদিন ফোন বন্ধ, ফোনে পাওয়া যাচ্ছে না। অতএব ইলেকশন কমিশন যদি কোনো ব্যবস্থা নিতে চায় তারা নিতেই পারে, কিন্তু শেষ পর্যন্ত আমি বামপন্থীদের কথা বলছি, আমরা ইলেকশন কমিশনের ওপর কি তাদের ব্যবস্থার ওপর আমরা মুখাপেক্ষী হয়ে থাকবো না। আমাদেরকে ভোট করতে হবে, আমাদের কর্মীরা ভোট করবেন নিজের কোমরের জোরে। যেখানে কোমরের জোরে তৃণমূলকে ঠেকাতে পারবো বুথে, সেই বুথ আমরা জিতবো। যেখানে তৃণমূলকে আমরা নিজেদের কোমরের জোরে আটকাতে পারবো না, ইলেকশন কমিশনের ভরসায় সেই বুথ আমরা জিতবো বলে আমরা মনে করি না। সেই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আর আমি আমার লাস্ট একটা সেন্টেন্স কারেই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বলেছেন যে যাদেরকে ইলেকশন কমিশন ট্রান্সফার করবে চিন্তা করবেন না, আমি ফিরে আসলে সমস্ত ভালো ব্যবস্থা করে দেবো। ফিরে আসলে তো খুব ভালো ব্যবস্থা হবে, বাই চান্স যদি উনি ফিরে না আসেন, তখন আপনাদের ব্যবস্থাগুলো কে করবে? সুতরাং মানে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসলে কী কী হতে পারে, তার পাশাপাশি উনি ফিরে না আসলে কী কী হতে পারে, আশা করছি আপনারা সেইটাকে একটু হিসাবের মধ্যে রাখবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।